প্রতিদিন সকাল সন্ধে আমি পরিশ্রম করি যেন কোনো অভাব না হয়। আমি কি আমি কি তোমাকে খাবার বা জামা কাপড়ের অভাবে রেখেছি? কেন তুমি পাশের বাড়ি থেকে সোনার হার চুরি করলে? আস্তে আস্তে কথা বল, কেউ শুনে নেবে। শুনতে দাও। অনেক বছর ধরে তোমার এই চুরির স্বভাব আমি সকলের কাছে থেকে আড়াল করে এসেছি। হ্যাঁ, তোমায় সুযোগ দিয়েছি নিজেকে বদলানোর, কিন্তু তোমার কোনো পরিবর্তন নেই। গলা নামিয়ে কথা বলো। কাজকর্ম করে যে কটা টাকা পাও তা দিয়ে কি হয়? যদি আমার কথা শুনি 10 বছর আগে শহরে চলে যেতে, তাহলে আজ আমাদের অনেক টাকা হতো, আমার আর চুরি করতে হতো না। এই গ্রামে আমার জন্ম, আর আমি মৃত্যু অবধি এই গ্রামেই থাকব। শহরে আছে কে আমাদের? জীবনে সন্তানও হয়নি আমাদের। দুজন মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই হয়। কেন এত লোভ তোমার? যখন থেকে তোমাকে বিয়ে করেছি শুধু শুধু অভাব দেখেছি। শেষ কখন আমায় একটা দামি শাড়ি কিনে দিয়েছো বলতে পারো? ভালো হয়েছে সন্তান হয়নি, নয়তো তাদেরও এই এই যন্ত্রণা ভোগ করতে হতো। আমি বেঁচে আছি বলে এখনো দুটো খাবার খেতে পাচ্ছ। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে তোমার এই লোভ একদিন তোমাকে ধ্বংস করে দেবে। তুমি ছাড়া আমার আর কোনো ছেলে নেই। তোমার 3 বোন যার যার মতো বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত। তোমার যদি কোনো সন্তান না হয়, আমার বংশ আর এগোবে না। আমার খুব চিন্তা হয় বাবা। এত বছর হয়ে গেল, এখন আমি বাবা ডাক শুনতে পেলাম না। আমার স্ত্রী আস্থা সব সময় কাঁদতে থাকে। আমার এত ধন সম্পদ, এসব কার জন্য? এসবের কোনো উত্তরসূরি না থাকলে তো আমার বংশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কত ডাক্তারের শরণাপন্ন হলাম, শহরের বড় ডাক্তারও বাদ রাখিনি, কিন্তু কোনো লাভ হয়নি। বলছি প্রণব, আমি জানি আমার এটা বলা একেবারে বেমানান, কিন্তু তোমার দ্বিতীয় বিয়ে করা ছাড়া আমি আর উপায় দেখছি না। না বাবা, এ অসম্ভব। আমি আমার স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে জীবন অতিবাহিত করবার কথা চিন্তা করতে পারি না। আমায় ক্ষমা করো, আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। কিন্তু প্রণব, এছাড়া আমাদের বংশ এগিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই। তুমি কি একবার আমার কথা ভাববে না? আমি তোমার কথা ভাবি বাবা। তুমি যা বলবে আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। আমায় ক্ষমা করো। কি পীতাম্বর মশাই, দিনে দুপুরে নদীর পাড়ে চোখের জল ঝরাচ্ছেন, ব্যাপার কি? নদীতে জল কম নাকি? জল ঝরানো ছাড়া আর কোনো উপায় নেই আমার। তুমি খেরসা মেরো না। অসহায় মানুষ, চোখের জল ফেলা ছাড়া আর কি বা করতে পারি আমি? কিন্তু হয়েছে কি? কে আপনার মনে কষ্ট দিয়েছে? জীবনে সন্তানের মুখ দেখিনি, বয়সের ভারে কাবু হয়ে গেছি। ভেবেছিলাম স্ত্রীকে নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেব, কিন্তু তার হলো কই। এত বয়স হয়েছে আপনাদের, এখনো একে অপরের সাথে ঝগড়া করে বাড়ির বাইরে এসে বসে থাকেন? এ কিভাবে হয়? মানে এভাবে কি হয়? আর কি করব? কত করে ওকে বোঝানোর চেষ্টা করেছি। আজ অবধি ও যতবার চুরি করেছে আমি ওকে আড়াল করে গেছি, কিন্তু এই বয়সে এসে কোকিলা মাসির চুরি করবার অভ্যেস এখনো যায়নি, আবার কি চুরি করলো? কেন মনে নেই? কালকে সন্ধে পাশের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানে সোনার হার চুরি হয়েছিল। সেই হার আজকে আমি আমার বাড়িতে পেয়েছি। কি বলো কি? ওই হারের জন্য তো কাল মানে কত গন্ডগোল হলো। আমি খেটে খাওয়া লোক, কেউ যদি জানতে পারে আমার স্ত্রী এ কাজ করেছে,
আমার সম্মান থাকবে বলো তো? আমার স্ত্রীর লোভের পরিণাম কি হবে আমি নিজেও জানি না। এত বড় হার! এই হার বেচলে যে টাকা পাওয়া যাবে সেই টাকা পীতাম্বর কাকুর 2 মাসের রোজগার। এই জন্যই তো হারটা চুরি করেছি। একবার ভেবে দেখো সারদা, যদি এই হার বেচবো আমি ভালো টাকা পাই, এ টাকা দিয়ে কত কেনাকাটা করতে পারবো। কিন্তু তোর কাকু বুঝতেই চায় না। কোনো জিনিস যদি চুরি করে নিজের লাভ হয় তাহলে চুরি করতে দ্বিধা কিসের? তুমি একদম ঠিক কাজ করেছো। তোর কাকু আমায় বললে এই হার যেন আমি ওই বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসি তাদের, এবং ক্ষমা চাই। বাবা রে, এত কষ্ট করে চুরি করলে বুঝি ফেরত দিয়ে আসার জন্য? তুমি কাকুর কথা শুনে এ হার একদম ফেরত দিতে যেও না। তাহলে আমি এখন কি করি বলতো? এ হার তুমি আমাকে দাও। আমার একটা পরিচিত স্বর্ণের দোকান আছে, ওই দোকানে গেলে খুব ভালো দামে এই হার বিক্রি করা যাবে। বেশ, তাহলে তুই হার নিয়ে যা, আর ওই দোকানে বেচে আমায় টাকা এনে দে। আর খেয়াল রাখিস যেন কেউ ধরতে না পারে, তাহলে দুজনেই ফেঁসে যাব। আমার আমার কোনো দোষ নেই। এই হার আমার নাকি? এই হার আমি অন্য একজনের কাছ থেকে নিয়েছি। সে বলেছিল এটা স্বর্ণের হার। ও গো, ওগো ওগো, পুলিশ আমায় ধরে নিতে এসেছে। এই সব সারদার কারণে হয়েছে। আমার এখানে খুব 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 ভয় করছে। তুমি আমায় এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও। দেখলে তো তোমার লোভের পরিমাণ কি হলো? শেষমেশ আজকে পুলিশের হাতে ধরা পড়লে তুমি। ছি 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 ছি, আমার মান সম্মান তুমি রাখলে না। এখন এসব এসব কথা বলার সময় নয়। তুমি যেভাবেই হোক বাড়ি নিয়ে চলো আমাকে। মুরালি, আমি তো মহা বিপদে পড়ে গেছি। গ্রামবাসী ক্ষেপে আছে, কিছু একটা কর। আপনি কোনো কথা বলবেন না, আমাকে দেখতে দিন। আমি 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 চেষ্টা করছি ব্যাপারটা সামাল দেওয়ার। মাসি, আজকে তোমার অপকর্মের শাস্তি বেচারা পীতাম্বর কাকুকে পেতে হলো। চুরি করলে তুমি, আর লোকে ধরে মারধর করলো তাকে। সত্যি মাসি, আজ যদি কাকুর কিছু হয় তার জন্য তুমি দায়ী হবে। চুরি করলে তো করলে, তাও নকল সোনা, আর তার জন্য এত বড় কাণ্ড ঘটে গেল। রাখো তো তোমার বাজে কথা। এখানে একটা মানুষ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আজও সেই আসল আর নকল সোনার হার নিয়ে। কি গো, বাজারে যাচ্ছি, তুমি তো বললেই না আমায় কি কি লাগবে। বেশি কিছু নয়, চাল, আটা, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আর কয়েক রকমের মাছ নিয়ে এসো। কদিন আগেই তো চাল এনেছিলাম, এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে গেল? উফ, কি করে শেষ হয়ে গেল? কেন জানো না বুঝি? আমাদের সংসারে কি এখন আর দুজনের সংসার আছে? আমরা তো দুজনই, তিনজন হলাম কখন থেকে। কোকিলা মাসিকে ভুলে গেলে তুমি? নিজে তো পীতাম্বর কাকুর মৃত্যুর পর বলেছিল, কোনো চিন্তা করো না মাসি, আমরা আছি তোমার জন্য। এখন বোঝো? আমি কি জানতাম নাকি? তাকে এ কথা বললে সে আমাদের উপর চড়ে বসবে। স্বামী মরেছে তাই ভাবলাম 1-2 দিন আমাদের বাড়ি থাকবে, খাবে, কিন্তু আজকে এতদিন হয়ে গেল এখনো।
আর তার সময় অসময় ঘরে আসা যাওয়া আমার একদম সুবিধের মনে হয় না। কোন সময় যে কি চুরি করে বসে। আলমারি আর সিন্ধুকের চাবি সাবধানে রেখো, এসব চোর চোরদের কোনো ভরসা নেই। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন আর কি চান আপনি? আমি রামনগর থেকে এসেছি। একটা কাজের খুব দরকার। এই পৃথিবীতে আমার কেউ নেই। রামনগর থেকে এখানে এলেন কেন? আরে সেখানেও তো অনেক কাজ আছে করবার মতো। বয়স হয়ে গেছে তো, তাই তাই কেউ এখন আমাকে কাজ দেয় না। তাই বাধ্য হয়ে এখানে এসেছি। কি কি কাজ পারেন আপনি? যা বলবেন করতে পারবো। বাড়ির কাজ বা কৃষিকাজ অথবা কৃষিকাজ, জমি দেখাশোনা, সব সব। বেশ, আপনি এত আশা নিয়ে এসেছেন, আমি আপনাকে নিরাশ করব না। আপনি আমার বাড়িতে রান্না বান্নার কাজটা সামলাতে পারেন। আপনাকে থাকা খাওয়া সহ মিলিয়ে 400 টাকা দেব মাসে। কৃতার্থ হলাম। আপনার ব্যাপারে যা শুনেছিলাম ঠিক শুনেছিলাম। আপনি হলেন মহান মহান। এসব বার কোনো দরকার নেই। আপনি কালকে থেকে কাজ শুরু করুন। আজকে বাড়ির পরিবেশ বুঝুন, বিশ্রাম নিন, বুঝলেন? আমার কখনো ছেলে মেয়ে হয়নি, কিন্তু কিন্তু তোমায় দেখলে মনে হয় তুমি আমার মেয়ে। আর তাই তোমার যত্ন নেওয়ার দায়িত্ব আমার। আমিও অনেক বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আমি তো ভেবেছিলাম আমি হয়তো কখনো আর মা হতে পারবো না। ওপরওয়ালা কখন কার ভাগ্যে কি রাখে কেউ বলতে পারে না। তোমার এই সন্তান খুব ভাগ্যবান। এত বড় ঘরে ওর জন্ম হয়েছে। আর কিষানলাল বাবু তো তার জন্য পুরো পৃথিবী হাজির করতে রাজি। অবশ্যই আমার সন্তান ভাগ্যবান। জানেন মাসিমা, আমি খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, কিন্তু আপনাকে পেয়ে মনে হলো মা থাকলে ঠিক এমনভাবেই আমার খেয়াল রাখতো। তাহলে এখন থেকে মায়ের সব কথা শুনতে হবে। সব সময় খাবার খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে, আর পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। আমাদের পরিবারের রীতি হলো শিশুর নাম তার বাবাই ঠিক করে। ঠিক যেভাবে আমি তোমার নাম রেখেছিলাম, এবার তুমি তোমার পুত্রের নাম ঠিক করো। সবসময় তো বাবাই রাখে, কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। আমার ছেলের নাম রাখবে তার মা। আস্থা, তুমি বলো ওর কি নাম হবে? বেশ, তাহলে তুমি বলো বৌমা, কি নাম ঠিক করেছো? খুব সুন্দর নাম। আমার আর প্রণবের পর এ গ্রামের মুখিয়া হবে আমার একমাত্র নাতি বেদান্ত কুমার। জানিস মুরালি, ওই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। যখন থেকে ওই ছেলে জন্ম নিয়েছে, কিষানলালের অর্থ প্রতিপত্তি আরও বেড়ে গেছে। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে ওই ছেলের কোনো মায়াবী শক্তি আছে। না হয় ওই জন্মের পর সব এত পাল্টে যাওয়ার কারণ কি? আমারও তাই মনে হয়। ওর জন্মের পর প্রণবের নতুন ব্যবসা শুরু হয়েছে। অল্প দিনের ওই ব্যবসা লাখ টাকার মুনাফা করেছে। সবাই বলে ওই ছেলে ভাগ্য নিয়ে এসেছে। যদি একথা সত্যি হয়ে থাকে, তাহলে একবার ওই বাচ্চা আমার হাতে নিতে পারলে আমারও পোড়া কপাল পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কিন্তু কি করে হাতে করব? পুরো পরিবারের সবাই আমায় আমায় খুব সম্মান করে আর অন্ধের মতো বিশ্বাস করে। ওখানে যাওয়ার পর থেকে আমি সব কষ্ট ভুলে গেছি।
আগে তো ওদের টাকা ছিলই, যখন থেকে প্রণবের ছেলে জন্ম নিয়েছে এমন মনে হয় যে সৌভাগ্যের বৃষ্টি হচ্ছে ওদের ওপর। তোমারও তো পুরো ভাগ্য বদলে গেল গো। কোথায় তুমি এই পাড়াগাঁয়ে পড়েছিলে, আর এখন দেখো ওই রাজপ্রাসাদের মতো বাড়িতে ওদের পরিবারের সদস্য হয়ে থাকো। মাসি সবই তো শুনলাম, কিন্তু তোমায় মাসে কত টাকা দেয় সে কথা তো বললে না। খাওয়া দাওয়া পড়া ছাড়াও আরো 400 টাকা দেয় মাসে। আবার কোনো বিশেষ দিন হলে তখন খুশি হয়ে 1000 খানেক টাকা দেয় মাঝে মাঝে। মাত্র 400 টাকা? সারাদিন খেটে ওদের খাবার রান্না করে, মানে বাচ্চার যত্ন নিয়ে সবকিছু করে, মাত্র 400 টাকা? কিন্তু কেন, তারা তো খুব ভালো মানুষ, আর কাজটা খারাপ কোথায়? ছি মাসি, তোমার জায়গায় আমি হলে কখনো এ কাজ করতাম না। তুমি তো সব সময় বড় বড় স্বপ্ন দেখতে, অনেক অনেক টাকা হবে, বাড়ি হবে, অথচ এখন সামান্য 400 টাকা বেতনের চাকরি করছো। ছি! সব ইচ্ছে কি আর পূরণ হয়? তোর কাকু মারা যাওয়ার পর আমার যাওয়ার আর কোনো জায়গা ছিল না, তাই যখন কাজটা পেলাম সতীশনগরে, আর দেরি করিনি, আর আমি তো সেখানে ভালোই আছি। তুমি চাইলে আরো ভালো থাকতে পারো মাসি। আরও ভালো থাকতে পারবো কিভাবে? তুমি তো বললে কিষানলালের যে উত্তরসূরি হয়েছে তার মধ্যে মায়াবী শক্তি আছে। সে ভাগ্য নিয়ে এসেছে, একবার ভেবে দেখো মাসি, যদি ওই ছেলেকে এখানে নিয়ে আসা যায়, রাতারাতি আমাদের ভাগ্য বদলে যাবে। 400 টাকা বেতনের চাকরি ছাড়ো, তুমি যদি আমার সঙ্গ দাও, আমি তোমাকে 10,000 টাকার উপহার দেব। 10,000 টাকা? সে তো আমার 2 বছরের বেতন। ঠিক তাই, 2 বছরের বেতন তুমি একবারে পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমার আমাকে সাহায্য করতে হবে। ওই বাচ্চা আমার চাই। এই হলো প্রণব আর আস্থার বাচ্চা। চারপাশে প্রহরীরা থাকে, তাড়াতাড়ি কেউ দেখে নেওয়ার আগে এখান থেকে চলো চলো। শুধুমাত্র তোমার বলায় আমি এত বড় ঝুঁকি নিয়েছি। যদি আমি ফাঁসি, তাহলে কিন্তু তোমাদেরকেও ফাঁসিয়ে দেব। আমরা ফাঁসবো না, অন্ধকার চলো, কেউ আমাদের চেহারা দেখতে পায়নি। তাছাড়া কিষানলাল জানে তুমি রামনগরে, তাই তোমার উপর সন্দেহ যাবে না। কাল আবার সতীশনগর রওনা দিয়ে বাচ্চার জন্য কাঁদার অভিনয় করবে। এসব তো হবে, কিন্তু কিন্তু আমার 10,000 টাকা। আরে বাহ, এ আগে বাড়ি পৌঁছেনি, তারপর তো দেবো তোমার টাকা। চিন্তা করছো কেন কলা? কিন্তু আস্থার জন্য আমার মন খারাপ করছে। ও আমায় আমায় কত বিশ্বাস করতো। যদি তোমার কাছে টাকা না থাকে, লোকের বিশ্বাস দিয়ে তুমি কি করবে? টাকাই তো সব, বুঝলে? এতগুলো নিরাপত্তা প্রহরী, এত কাজের লোক, অথচ কেউ আটকাতে পারলো না। তাহলে আর টাকা দিয়ে ওদের পুষে কি লাভ? তোমাদের চোখের সামনে অপরাধীরা অন্ধকারে মিলিয়ে গেল, আর তোমরা ধরতে পারলে না। তোমার ছেলের যদি কিছু হয়, আমি তোমাদের কাউকে ছাড়বো না। একটু শান্ত হ প্রণব, আমি পুলিশে খবর দিয়েছি, সবাই সাধ্যমতো চেষ্টা করছে। আশা করি কোনো না কোনো প্রমাণ আমরা পেয়ে যাব। আস্থার অবস্থা ভালো নয়, ভীষণ ভয় করছে। কতদিনের পর আমাদের ঘরে সুখ ধরা দিয়েছিল, আমাদের ভুলের কারণে সব শেষ হয়ে গেল। আমার ভুল সব। আমার কোকিলাকে এখন যেতে দেওয়াটাই উচিত হয়নি। সে থাকলে আজকে এত বড় বিপদ হতো না। মুরালি মুরালি সর্বনাশ হয়ে গেছে। কিষানলাল পুলিশ নিয়ে আমার বাড়ির দিকে আসছে। তুমি তো বলেছিলে আমায় সন্দেহ করবে না। তবে তবে কি করি এখন বলো?
নিশ্চয়ই তুমি কোনো না কোনো প্রমাণ ফেলে এসেছো তাদের বাড়িতে। তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমি এখন কি করব? পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। আমায় যদি পুলিশে ধরে, আমি কিন্তু বলে দেব ওই সব কিছু তোমার পরিকল্পনা। আচ্ছা শোনো, ওরা তো তোমার বাড়িতে আসছে, আমার বাড়িতে আসছে না। তুমি বাচ্চাটা আমাকে দাও, ওকে আমার বাড়ি নিয়ে যাই। তাহলে ওরা এসে তোমার বাড়িতে না হয় না পেয়ে চলে যাবে। বাবা, কোকিলা মাসিও তো কিছু জানে না, তাহলে শাড়ির টুকরো ভাঙা চুড়ি ওসব কার? আমার মন বলছে কোকিলাই কিছু করেছে, কারণ যে ভাঙা চুড়ি আমরা পেয়েছি সে একই চুড়ি কোকিলার হাতে আমি এখন দেখেছি। বলো কি, তাহলে কি উনি? হ্যাঁ প্রণব, কিন্তু এখনই কিছু করা যাবে না। আমাদের ঠান্ডা মাথায় সব করতে হবে, নয়তো কোকিলার সন্দেহ হবে আর সে সতর্ক হয়ে যাবে। আমার মাথায় একটা পরিকল্পনা আছে। ব্যাস, সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এসব কিছু কোকিলা করেছে। আমরা ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম প্রণব। আর দেরি কিসের বাবা, এক্ষুনি চলো, গিয়ে ওই শয়তানকে জিজ্ঞেস করি আমার ছেলে কোথায়। তাড়াতাড়ি চলো। নিজের মায়ের চেয়ে বেশি বিশ্বাস করতাম তোমাকে। তুমি এই কাজ কি করে করতে পারলে? আমি এ কাজ করতে চাইনি বাছা। মুরালি আমায় টাকার লোভ দেখিয়ে এ কাজ করতে বাধ্য করেছে। এ কাজ করতে বাধ্য করেছে রে। তোমার এই লোভের কারণে তুমি তোমার নিরীহ স্বামীকে হারিয়েছ। আমরা তোমাকে আমাদের পরিবারের সদস্য হিসেবে মেনেছি, কিন্তু আফসোস, লোভের কারণে তুমি তাও হারিয়ে ফেললে। আফসোস, তুমি এটাও বুঝতে পারলে না টাকার চেয়ে বেশি মূল্যবান হলো বিশ্বাস আর মমতার সম্পর্ক, যেটা তোমার ছিল আস্থার সঙ্গে, আমাদের সঙ্গে। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।